না, ব্যাপারটা হয়েছে যে যখন মিটিং হয়েছে জুমে, সম্ভবত এটা ছিল 7:30টার সময়, বাংলাদেশ সময় 7:30টার সময় মিটিং ছিল। তখন এরপর থেকে 3 ঘন্টা সময় বেঁধে দিয়েছিল আমাকে, যে 3 ঘন্টার মধ্যে যদি বিহেভিয়ার কোনো অফিসিয়ালি কিছু জানায় যে না ইন্টারেস্টেড বা আমি অফার লেটার পাঠাচ্ছি এরকম, তখন সে অপেক্ষা করবে। কিন্তু বিহেভিয়ার যেহেতু বিহেভিয়ার যেহেতু ওই সময়ের মধ্যে কোনো ফিডব্যাক দিতে পারেনি, এই জন্য সে সাইন করে ফেলছে। এবং সেটা স্যালারির অ্যামাউন্টটা 35,000 ছিল, $30,000 ছিল। তার সাথে তার কোচিং স্টাফ অবশ্যই আসতো, কারণ সে ব্রাজিল অলিম্পিক যখন চ্যাম্পিয়ন হয় তখন যে স্টাফটা ছিল মোটামুটি ওই স্টাফ নিয়ে ঘুরে ফিরে নিয়ে সে লাস্ট যখন ইজিপ্টে আন্ডার-23 দায়িত্ব ছিল তখনও পর্যন্ত সে এইভাবেই সেই স্টাফ নিয়ে কাজ করছিল। তো যদি আপনি বড় কোচের ভিত্তিতে যদি দেখেন, প্রত্যেক কোচে কিন্তু তার পুরাতন যে কোচিং স্টাফ ওই স্টাফ নেওয়ার নিয়ে আসার জন্য চেষ্টা করবে। কারণ হচ্ছে ওই কোচিং স্টাফ জানে যে সে কীভাবে কাজ করে, তার কি দরকার। তো নতুন একজন কোচিং স্টাফ নিয়ে আসলে তার ফুটবলের দর্শন, তার প্র্যাকটিসের সিস্টেম সবগুলো কিন্তু আবার তাকে শেখাতে হবে। সো এই জন্য সবাই চায় যে যারা পুরাতন যে স্টাফ আছে তাদেরকে নিয়ে আসতে। রোজারের মধ্যে $30,000 যেখানে আমাদের কাছে আস করছে, এটা খুবই তার স্যালারি হিসেবে নগণ্য। যা তার স্যালারি অনেক গুণ বেশি ছিল যে মিশর যখন ছিল বা ব্রাজিল যখন কাজ করেছে। কিন্তু রোজারে মিকেল ব্যাপারটা কী হয়েছে, যখন রোজারে মিকেলের সাথে আমার কথা হয় প্রথম মিটিংয়ে, বাংলাদেশের সম্বন্ধে যখন আমি বাংলাদেশ ব্রাজিলকে কীভাবে ভালোবাসে এইটা যদি আমি ওকে কিছু জিনিস দেখানোর পরে রোজারে মিকেল এমনিতে ওর ভিতরে আগ্রহ চলে আসছে যে না, বাংলাদেশের টাকা পয়সার জন্য না, আমি বাংলাদেশে দেখতে যাবো। বাংলাদেশের মানুষ। আপনারা কি সরাসরি তাকে অ্যাপ্রোচ করেছিলেন? হ্যাঁ, রোজারে মিকেলকে আমাকে প্রথমে একটা প্ল্যান দিতে হয়েছে যে বিএফএফ কী চায়, আমাদের টিমের কী অবস্থা, আমাদের নেক্সট প্ল্যানিং। সো মোটামুটি তাকে একটা প্রেজেন্টেশন দিতে হয়েছে। সে ইচ্ছা না এরকম যে সে নিজ থেকে বলবে না বাংলাদেশের জন্য কোচিং করাবো। নর্মালি বড় কোচদের আগে ব্রিফ করতে হয়, প্রেজেন্টেশন দিতে হয় যে এই অবস্থা ক্লাব বা ওই ফেডারেশনের, তখন তারা সিদ্ধান্ত নেয় না আমি কি ওই ক্লাব বা কোচিং করাবো কিনা। রোজারে মিকেল সময় বেঁধে দিয়েছে, সেই মুহূর্তে বাফুকে একটা, কারণ যেহেতু ন্যাশনাল টিম ফুটবল কমিটি আছে, তারা একটা সিদ্ধান্ত উপনীত হবে। কারণ আমার মনে হয় ওই দিন 3 বা 4 জনের ইন্টারভিউ তারা প্ল্যান করেছে এবং বাকি কিছু কোচিং ইন্টারভিউ ছিল। এখন যেহেতু সবগুলো মিলিয়ে ইন্টারভিউ নেওয়ার পর তারা একটা যদি আউটপুটে বের হবে যে না আমাদের ইন্টারভিউ ভিত্তিতে আমরা র্যাঙ্কিং করছি 1, 2, 3, এই কোচের ভিত্তিতে আমরা নেগোসিয়েশনে যাব। সো আমার মনে হয় বাফুকের স্ট্র্যাটেজি ছিল এটা, এই জন্য রোজারে মিকেলের সাথে ডিলটা হয় নাই। আর কোলম্যানে যেটা কালকে বাফুকের প্রেসিডেন্ট যেটা বলেছে যে এজেন্ট কমিশনের 10% ব্যাপারটা, এখানে একটু আমি খোলাসা করি। ফিফা যে 2023 সালে নতুন করে ফিফা এজেন্ট রেগুলেশন যেটা চালু করেছে, এখানে সুন্দর করে স্পষ্ট লেখা আছে 14 প্যারাগ্রাফে যে এ ক্লায়েন্ট শুড পে দ্য সার্ভিস ফি। এখন আপনার বুঝতে হবে এখানে ক্লায়েন্টটাকে, যেহেতু ওই এজেন্টটা ওই কোচের হয়ে কাজ করতেছে, এই জন্য ওই এজেন্টের ক্লায়েন্টটা হচ্ছে কোচ। এই ফিফার নিয়ম অনুসারে ওই কোচের তার কমিশন দেওয়া উচিত। এটা হলো নর্মালি যে ফিফার কথা। এখানে যখন উনি 10% চাচ্ছে, কারণ বিএফএফ কিন্তু ওই কোচকে নিযুক্ত করে না যে তুমি আমার জন্য কোচ খুঁজে দাও, তোমাকে আমার 10% কমিশন পেড করব। কিন্তু ওয়ার্ল্ড ফুটবল যেটা হয় নর্মালি, এটা যারা এজেন্ট থাকে, যারা বড় বড় কোচ আছে, এদের দেখা যায় দীর্ঘদিন এজেন্ট থাকে, অনেকে আছে 20 বছর 25 বছর এরকম ধরেও এজেন্ট কাজ করছে সেম এজেন্ট আন্ডারে। সো এটা কী হয়, যখন কোনো ক্লাব বা ফেডারেশন থেকে অফার দেয়, ওই অফারের অনুযায়ী একটা অ্যাডজাস্ট করে নেয়। কারণ ফেডারেশন বা ক্লাব জানে আমি ওই এজেন্ট ওর কমিশন প্লাস স্যালারি, কোচের স্যালারি সহ বা প্লেয়ারের স্যালারি সহ তাকে একটা জিনিস অফার করবে, ফাইনাল কন্ট্রাক্ট এটাই হবে। অনেক সময় অনেক ক্লাব বা ফেডারেশন অত নেগোসিয়েশন যেতে চায় না, ঠিক আছে তোমার 10% আমি দিয়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় যে সেটা কোচ বা প্লেয়ারের পকেটে যাচ্ছে, ওখান থেকে আবার এজেন্টের পকেটে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে খুব স্বাভাবিকভাবে এজেন্ট যেহেতু তার ক্লায়েন্ট, তাহলে কিছু একটা পার্সেন্টেজ তো আসলে তাদেরকে দাবি করবেই, সেটা তো বাফুফে জানতো, তাই না? জেনেও যখন কোলম্যানের এই প্রক্রিয়াতে তারা এগিয়েছে, তাহলে এই শেষ পর্যন্ত আসলে এসে পিছিয়ে যাওয়া, এটা আসলে ফুটবলের জন্য আসলে এটা খারাপ হলো কিনা। $26,000 স্যালারির কথা শোনা যাচ্ছিল। সো 10% আপনার $2,600 হয়। সো 2 বছরে কিন্তু একটা বিশাল একটা অ্যামাউন্ট দাঁড়ায়। আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে দেখা যাবে যে আপনি আর কিছু টাকা ভরলে একটা অ্যাসিস্ট্যান্ট কোচ বা একজন গোলকিপার কোচ বা একজন ফিটনেস ট্রেনারের বেতন কিন্তু হয়ে যায়। আমার মনে হয় বিএফএফ ওই সিদ্ধান্ত থেকে একটা, যে আগে থেকে যেহেতু জানা হয় নাই, প্লাস টাকার অ্যামাউন্টটা কিন্তু অনেক বড়, কম না। সো এই দুই দিক থেকে চিন্তা করে মনে হয় বিএফএফ সিদ্ধান্ত পড়েছে যে না, আমরা কোচের এজেন্টকে আমরা ফি দিব না। আর রোজারিও মিকেলের যখন সিভিটা ড্রপ করেছিলেন, আপনারা কি ক্লিয়ার করেছিলেন কিনা যে আপনারা আসলে কোনো পার্সেন্টেজ চান কিনা? না, এইটা ব্যাপার কিছু, রোজারিও মিকেলের ব্যাপারটা ভিন্ন।